হ্যালো। আচ্ছা, আজকে আমাদের প্রথম টপিক শুরু হবে পোলারিটি দিয়ে। কি দিয়ে? পোলারিটি। পোলারিটি পোলারিটি কি, পোলারিটি কাকে বলে, পোলারিটি কেমন, জিনিসটা কি সেটা আমরা একটু পরে জানবো। প্রথমে সংজ্ঞাটা বলে দিই। পোলারিটি সংজ্ঞা: যেসব সমযোজী যৌগের অণুতে কালো কালাতে লিখে দেন। যেসব সমযোজী যৌগের অণুতে ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত প্রান্তের সৃষ্টি হয়। ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত প্রান্তের সৃষ্টি হয়। তাদেরকে পোলার যৌগ বলা হয় এবং এই বৈশিষ্ট্যটাকে পোলারিটি বলা হয়। তাকে পোলারিটি বলা হয়। তাহলে মোটামুটি একটু আইডিয়া করতে পারতো পোলারিটি মানে কি। পোলারিটি মানে হচ্ছে ডাইপোল সৃষ্টি হওয়া। সমযোজী যৌগ মানে কি, আমি যদি একটা উদাহরণ দিই, যে হাইড্রোজেন ফ্লোরাইড। তো হাইড্রোজেন ফ্লোরাইডের মধ্যে ফ্লোরিন তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। তো এই যে শেয়ারকৃত ইলেকট্রনগুলো ফ্লোরিনের দিকে বেশি ঝুঁকে পড়বে। তারপর এখানে ফ্লোরিন হচ্ছে স্লাইটলি নেগেটিভ সৃষ্টি হবে আর হাইড্রোজেন স্লাইটলি পজিটিভ সৃষ্টি হবে। এই বৈশিষ্ট্যটাকে হচ্ছে পোলারিটি বলে। সমযোজী, আর এই বৈশিষ্ট্যটা কোথায় দেখা যায়? সমযোজী যৌগে দেখা যায়। ঠিক আছে? সেজন্য সমযোজী যৌগের অণুতে এই যে ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত প্রান্তের সৃষ্টি হয়, এই যে ধনাত্মক আর ঋণাত্মক চার্জযুক্ত প্রান্তের সৃষ্টি হয়, তাদেরকে পোলার যৌগ বলে। তাহলে এটা একটা পোলার যৌগ, আর সমযোজী যৌগের এই বৈশিষ্ট্যটাকে পোলারিটি বলা হয়। ঠিক আছে? তাহলে পোলারিটি হওয়ার জন্য তার মানে আমাদেরকে কিছু বৈশিষ্ট্য লাগবে, কখন পোলারিটির সৃষ্টি হয়। ঠিক আছে? এখন একটা নতুন টপিক যে কখন পোলারিটি সৃষ্টি হয় বা পোলারিটি সৃষ্টি হওয়ার সত্য কন্ডিশন গুলা। পোলারিটির সৃষ্টি হয় বা কন্ডিশনস। তো দেখ, এক নাম্বার, অবশ্যই পোলারিটি কখন কখন সৃষ্টি হয়? অবশ্যই সমযোজী যৌগ হইতে হবে। সমযোজী বন্ধন আবদ্ধ অণুর মধ্যে তো পোলারিটি সৃষ্টি হবে, নাহলে হবে না। কারণ সংজ্ঞার মধ্যে লিখে দিচ্ছে সমযোজী যৌগের। আরেকমাত্র সমযোজী যৌগে হচ্ছে ইলেকট্রন শেয়ারকৃত থাকে, আর ইলেকট্রন শেয়ারকৃতটা টান দেওয়ার সুযোগটা আসে কোথায়? সমযোজী যৌগে। তার মানে কি, প্রথম কন্ডিশন হচ্ছে কি, অবশ্যই সমযোজী বন্ধনে আবদ্ধ থাকতে হবে। তার মানে সমযোজী বন্ধনে পোলারিটি সৃষ্টি হতে পারে, মানে হয় আর কি। এটা একটা কন্ডিশন। ২ নাম্বার কন্ডিশন কখন? তখন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য। তাহলে
তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য মানে কি? তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে এই যে ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতার মান বেশি, মানে ইলেকট্রনকে নিজের দিকে টেনে আনার প্রবণতা বেশি। তো ও হাইড্রোজেন যে শেয়ার করছে ইলেকট্রনগুলো, ওটাও সহ টেনে নিয়ে আসে। তো এই যে তড়িৎ-ঋণাত্মকতার মানের পার্থক্য, ফ্লোরিন হচ্ছে 4 তড়িৎ-ঋণাত্মকতার মান, হাইড্রোজেন হচ্ছে 2.1। এই যে বিরাট একটা গ্যাপ, পার্থক্য তড়িৎ-ঋণাত্মকতার মানের। তো ফ্লোরিন সেজন্য তো ইজিলি ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে আনতে পারে। তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য না থাকলে তো এটা হইতো না। তাহলে কন্ডিশনের মধ্যে এটাও পড়ে যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য থাকতে হবে। তারপর 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে যে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। সমযোজী যৌগের সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। এটা কেমন সরি, ঠান্ডা লাগছে। আচ্ছা, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য না মানে কি? সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য মানে হচ্ছে, আয়নিক বৈশিষ্ট্য মানে কি? আয়নিক যৌগ কখন বলে? আয়নিক যৌগ হচ্ছে যেমন সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, একটা ক্যাটায়ন সিস্টেম একটা অ্যানায়ন সিস্টেম, এই দুইটার যে বন্ধন হবে এটা হচ্ছে আয়নিক যৌগ, তাই না? দেখো এটা অনেকটা আয়নিক যৌগের মতন কাজ করতেছে কিনা। এটাতে হয়তো শুরুতে ক্যাটায়ন অ্যানায়ন সৃষ্টি হয়নি, কিন্তু যখন ইলেকট্রনগুলো শেয়ার করছে, এই যে ইলেকট্রন শেয়ার করছে, শেয়ার করার পর যখন কি হয়েছে, যখন হচ্ছে যে ফ্লোরিন ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নিছে, নিজের দিকে টেনে নেওয়ার পর তখন দেখতো এখানে স্লাইটলি নেগেটিভ সৃষ্টি হয়েছে আর এটা স্লাইটলি পজিটিভ হয়ে গেছে। এখন তো এটা এই অংশটাকে ক্যাটায়ন বলতে পারি না, এই অংশটাকে অ্যানায়ন বলতে পারি না। দুই বিপরীত প্রান্তে দুই ভিন্ন ধর্মী চার্জ এখন যুক্ত, ঠিক যেমনটা আয়নিক যৌগের মধ্যে হয়। তার মানে এটা অনেকটা আয়নিক বৈশিষ্ট্য প্রকাশ করবে না? হ্যাঁ ঠিক আছে, যৌগটা সমযোজী যৌগ, কিন্তু বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে অনেকটা আয়নিক যৌগের মতন না, ক্যাটায়ন অ্যানায়নের মতন। এটাকে বলা হয় যে, তার মানে পোলারিটি সৃষ্টি হলে সমযোজী যৌগটা আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করবে। ঠিক আছে, তাহলে একটু তো বুঝছো আশা করি। এখন দেখ, এখন কথা হচ্ছে পোলারিটি বিভিন্ন তো মানে স্টেজ আছে। কোন, মানে আমি তোকে যদি বলি দাঁড়া, তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্যের জন্য পোলারিটি সৃষ্টি হয়, এটা তো শিওর। এখন তড়িৎ-ঋণাত্মকতা কত পার্থক্য হলে পোলারিটি সৃষ্টি হবে? ঠিক আছে, মানে পার্থক্যটা কত হলে, ডিফারেন্সটা কত হলে একটা অণুর মধ্যে একটা পরমাণু ইলেকট্রন শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে আনতে পারবে, মানে কতটুকু শক্তিশালী হতে হবে আরেকটা পরমাণু থেকে। এগুলো কিছু ইয়ে আছে। তো আমরা যদি প্রথমে কিছু জিনিস দেখি যে ইলেকট্রোনেগেটিভিটি পার্থক্য, ইলেকট্রো নেগেটিভিটির পার্থক্য, ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য। আর তারপর হচ্ছে এই জায়গায় যদি লিখি যৌগের প্রকৃতি, এই জায়গায় কি লিখলাম? যৌগের প্রকৃতি, যৌগের প্রকৃতি। আর এই জায়গায় কি লিখলাম? এই জায়গায় লিখলাম হচ্ছে উদাহরণ, উদাহরণ। আমরা যদি 3টা ভাগ করি, তারপর ধর, ঠিক আছে, তো ইলেকট্রোনেগেটিভ পার্থক্য মানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয়, সরি দাঁড়া, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয়, তো 0 হলে যৌগের প্রকৃতিটা হবে বিশুদ্ধ সমযোজী। যৌগের প্রকৃতি কেমন হবে? বিশুদ্ধ সমযোজী। বিশুদ্ধ সমযোজী, বিশুদ্ধ সমযোজী মানে কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য মানে কি? ধর ক্লোরিন 2, যেমন ব্রোমিন 2, ফ্লোরিন 2, আয়োডিন 2, যত দুইটা মানে সমযোজী যৌগটা যদি দুইটা সেম পরমাণু দিয়ে গঠিত হয়, তাহলে এটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অবশ্যই 0 হবে। যেমন কেমন? ক্লোরিন, এটা একটা ক্লোরিন, দুইজনে একটা একটা ইলেকট্রন শেয়ার করলো, তো শেয়ার করার পর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান যেটা, এই ক্লোরিনের সেম তড়িৎ ঋণাত্মকতার মান থাকবে। তো কেউ কারোর থেকে ইলেকট্রনটা
নিজের দিকে টানতে পারবে না। হ্যাঁ, আলটিমেটলি ইলেকট্রন গুলা কোথায় থাকবে? মাঝখানে থাকবে। ঠিক আছে, কোথায় থাকবে? মাঝখানে থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে একদম বিশুদ্ধ সমযোজী যৌগ। বিশুদ্ধ সমযোজী যৌগ মানে কি, কোনো পোলারিটি সৃষ্টি হয়নি। তোর ঋণাত্মক মান পার্থক্য হচ্ছে জিরো, মানে এ ক্লোরিনের তোর ঋণাত্মকতার মানের থেকে তোর ঋণাত্মকতার মান বিয়োগ করলে এটা জিরোই আসে, মানে সমান সমান দুইজনের তোর ঋণাত্মকতার মান শূন্য। এখন যদি কোনো কারণে 0.5 থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, বা সরি 0.5 থেকে, মানে 0 থেকে বড় কিন্তু 0.5 থেকে ছোট মানটা তোর ঋণাত্মকতার মানটা, তাহলে এটা হচ্ছে অপোলার সমযোজী। তাহলে কি? অপোলার সমযোজী। অপোলার সমযোজী মানে কি? অপোলার সমযোজী মানে, অপোলার সমযোজী মানে হচ্ছে যে, ঠিক আছে, সমযোজী যৌগ একটু ঠিক আছে, কিন্তু বিশুদ্ধ না, একদম বিশুদ্ধ না, কিন্তু আবার অপোলার। অপোলার মানে কি, এখনো পোলারিটি সৃষ্টি হয়নি, মানে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয়নি। এটা কেমন? এটা হচ্ছে CH4, উদাহরণ হচ্ছে CH4 মানে মিথেন, তারপর কার্বন টেট্রাক্লোরাইড, CCl, CCl4। হ্যাঁ, এই ধরনের ক্ষেত্রে কি হয়, এই যে CH4 তোর হাইড্রোজেন, এখানে ইলেকট্রন আছে। হ্যাঁ, এখানে ঠিক আছে কার্বনের তোর ঋণাত্মক মান হাইড্রোজেন থেকে একটু বেশি, বাট অতটা ঝুঁকাই নিতে পারতেছে না যে একদম এখানে স্লাইটলি নেগেটিভ, এখানে স্লাইটলি পজিটিভ ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, স্লাইটলি পজিটিভ আর স্লাইটলি নেগেটিভটা এখনো ক্রিয়েট হচ্ছে না। ঠিক আছে, মানে একদম মাঝখানেও নেই, আবার একটু এদিক সেদিকে আছে আর কি, সামান্য, এটা সামান্য পরিমাণে। তাহলে এটাকে কি লিখবি? সামান্য মাঝখানের, সামান্য পরিমাণ মাঝখান থেকে বিচ্যুত। বিচ্যুত মানে সামান্য পরিমাণ বিচ্যুত মাঝখান থেকে স্থান। ওকে, তাহলে এটা হচ্ছে 0.5 এর কত ছোট হলে, 0 থেকে বড় কিন্তু 0.5 এর থেকে ছোট হলে তোর পার্থক্যের মানটা। ঠিক আছে, কিন্তু আমরা যদি এখন আরো বলি যে যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে হয়, রেঞ্জটা তোর পার্থক্যের মানটা যদি 0.5 থেকে 1.7 এর রেঞ্জের মধ্যে হয়, তাহলে তবে আমরা বলতে পারবো এটা কি পোলার সমযোজী। পোলার সমযোজী। পোলার সমযোজী মানে কি? পোলার সমযোজী মানে হচ্ছে যে পোলারিটি সৃষ্টি হয়েছে, যেমন আমরা আমরা সবাই জানি, এতক্ষণ উদাহরণ দিয়ে আসছি, গত ক্লাসগুলোতে উদাহরণ দিয়ে আসছি যে পানি, H2O, তারপর হচ্ছে কি অ্যামোনিয়া, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে পোলার। পোলার মানে কি, যে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, তো অক্সিজেন তোর চিহ্নতর মানের মান বেশি, তো অক্সিজেন নিজের দিকে টেনে নিবে, টেনে নিলে এখানে স্লাইটলি নেগেটিভ, আর হাইড্রোজেনের স্লাইটলি কি হবে, পজিটিভ ক্রিয়েট হবে। তারপর আর কি আছে, আর যদি কোনো কারণে 1.7 থেকেও বেশি হয়ে যায়, কত, 1.7 থেকেও বেশি হয়ে যায়, তাহলে কি হবে, প্রায় আয়নিক যৌগ, প্রায় আয়নিক যৌগ হয়ে যাবে, প্রায় আয়নিক যৌগ। প্রায় আয়নিক যৌগটা কেমন? উদাহরণ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, একটু আগে যে উদাহরণটা দিলাম, হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে প্রায় আয়নিক যৌগ। কেন প্রায় আয়নিক যৌগ? ও ঠিক আছে, ওরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়েছে, যুক্ত হয়েছে সমযোজী বন্ধন, ইলেকট্রন শেয়ার করে, কিন্তু ফ্লোরিনের তড়িৎচুম্বকত্বের মান এতই বেশি যে হাইড্রোজেন থেকে, হাইড্রোজেন হচ্ছে 2.1 আর ফ্লোরিনের হচ্ছে কত, 4, তো 4 থেকে 2.1 বিয়োগ করলে কত হয়, মিনিমাম 2 হয়, যেটা 1.7 থেকে বেশি তড়িৎচুম্বকত্বের, তড়িৎ কি বলে, ঋণাত্মকতার পার্থক্যের মানটা। তো ঋণাত্মকতার পার্থক্যের মান যদি 1.7 এর থেকে বেশি হয়, তখন এটা আয়নিক যৌগের মতন আচরণ করবে, সমযোজী যৌগ কিন্তু আচরণ করবে আয়নিক যৌগের মতন। বুঝতে পারছি আশা করি। তারপর হচ্ছে যে এ হলো পোলারিটির যত কাজ ফাজ আছে। এখন হচ্ছে পোলার আয়ন। এখন কি? এখন হচ্ছে পোলার আয়ন। পোলার আয়ন, পোলার আয়নটা কি? পোলার আয়নটা হচ্ছে যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃত করার পদ্ধতিকে পোলার আয়ন বলে। প্রথমে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি যে ক্যাটায়ন
দ্বারা অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃত করার পদ্ধতিকে অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃত করার পদ্ধতিকে বলে পোলারায়ন বলে। ওকে তাহলে এটা পোলারায়ন হচ্ছে যে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, তার মানে পোলারিটির উল্টা। পোলারিটিতে ছিল যৌগটা সমযোজী, কিন্তু পোলারিটির কারণে আয়নিক বৈশিষ্ট্য প্রদর্শন করে। আর পোলারায়ন হচ্ছে যে যৌগটা আয়নিক যৌগ, কিন্তু পোলারায়নের কারণে যৌগটা সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে। তাহলে পোলারায়ন মানে কি? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। তাহলে পোলারায়ন কি? আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আচ্ছা, ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে যে ধর আয়নিক যৌগ কখন ক্রিয়েট হয়? ক্যাটায়ন অ্যানায়নের কারণে, তাই তো? ক্যাটায়নটা কেমন? আমি যদি ক্যাটায়ন আঁকি ইয়াতে, তো এটা ধর একটা ক্যাটায়ন। ক্যাটায়নে কি হয়? ক্যাটায়ন মানে কি? ওর একটা পজিটিভ চার্জ বেশি। পজিটিভ চার্জ বেশি মানে কি? ওর মাঝখানে তো একটা পরমাণুর কেন্দ্রে কি আছে? প্রোটন নিউট্রন তো আছে, তার মানে কেন্দ্র তো অবশ্যই নিউক্লিয়াস কি হবে? পজিটিভ চার্জ। কিন্তু ওর বাইরে একটা পজিটিভ চার্জ বেশি ধর। তো এটাকে আমরা এইভাবে দিলাম যে ক্যাটায়ন এটা। ওর পাশে আছে ধর একটা অ্যানায়ন। অ্যানায়নটা একটু বড় ক্যাটায়ন থেকে। কেন বড়, এগুলো আমরা পরে বুঝাবো, ঠিক আছে? অ্যানায়ন মানে কি? ওরও তো নিউক্লিয়াস অবশ্যই পজিটিভ চার্জ, কিন্তু ওর নেগেটিভ চার্জ একটু বেশি বাইরে। তো নেগেটিভ চার্জ বেশি মানে কি? নেগেটিভ চার্জ বেশি মানে হচ্ছে যে ওর ধর এটা এইভাবে প্রদর্শন করতেছে, মাইনাস 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 মাইনাস, মানে এবার দেখালাম আর কি মাইনাস। এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। তো ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যে যৌগ গঠন হবে, এটা কি হবে? এটা অবভিয়াসলি আয়নিক যৌগ হবে। যে আয়নিক যৌগ, এটা আয়নিক যৌগ। কিন্তু আয়নিক যৌগ হওয়ার পর এখন যখন ওরা কাছাকাছি আসে, ওকে, এখন কি হয়? এই যে ক্যাটায়ন গুলা অ্যানায়নের যে ইলেকট্রন গুলা আছে, ইলেকট্রন গুলাকে নিজের দিকে টানবে না, কারণ ক্যাটায়নের একটা বাড়তি চার্জ আছে, পজিটিভ চার্জ আছে। তখন কি হয়ে যায়? তখন হচ্ছে যে ক্যাটায়নের মধ্যে আছে পজিটিভ চার্জ, কারণ পজিটিভ চার্জ প্লাস মাইনাসকে বিকৃত করতে পারবে, মাইনাসটা কখনো প্লাসকে বিকৃত করতে পারবে না, ঠিক আছে? এটা খেয়াল রাখতে হবে। তাহলে অ্যানায়ন যে মাইনাস গুলো আছে, মাইনাস গুলোকে নিজের দিকে টেনে আনবে ক্যাটায়নের পজিটিভ চার্জ। তো মাইনাস গুলো যখন নিজের দিকে টেনে আসবে, তখন অ্যানায়নের সাইজ, আকারটা অনেকটা, শেপটা অনেকটা এরকম চেঞ্জ হয়ে যাবে না? এরকম চেঞ্জ হয়ে যাবে। এদিকে মাইনাস গুলো চলে আসতেছে, মাইনাস সাইন গুলা, মাইনাস চার্জ গুলা, আর এদিকে তো পজিটিভ আছে। এটা ধর কেন্দ্র থেকে মাইনাস সাইন গুলো এদিকে এদিকে ঝুঁকে পড়তেছে এই ক্যাটায়নের প্লাসের কারণে। একটা প্লাস বাড়তি আসতেছে তাই, ঠিক আছে? একটা প্লাস না, ক্যাটায়নের দুই তিনটা চারটা প্লাস বাড়তি থাকতে পারে। আমি একটা উদাহরণ দিলাম আর কি। এখন যখন কি হয়? এখন যৌগটা যখন যুক্ত হবে, তখন কি হয়ে যাবে? তখন হচ্ছে যে যৌগের শেপটা অনেকটা এরকম হয়ে যাবে। দেখতো এরকম হয় কিনা? এরকম দেখা যাচ্ছে না? আর ইলেকট্রন গুলা এই জায়গায় থাকবে, ইলেকট্রন গুলা এই জায়গায় থাকবে। এখন একটা জিনিস খেয়াল কর, অনেকটা সমযোজী যৌগের মতন দেখাচ্ছে না? এটা সমযোজী যৌগের মতন দেখাচ্ছে কিনা দেখ। এটা একটা পরমাণু, এটা একটা পরমাণু, ওদের শেয়ারকৃত ইলেকট্রন গুলা মাঝখানে আছে, ওদের ঠিক মাঝখানে দিছে শেয়ারকৃত ইলেকট্রন গুলা। এখন ঠিক ওদের মাঝখানে অবস্থান করতেছে না? মানে মনে হচ্ছে না ইলেকট্রন গুলো শেয়ার করছে? এই ঘটনাটাকে বলা হয়। আর এটা হচ্ছে সমযোজী বৈশিষ্ট্য। এটা হচ্ছে সমযোজী। আগে ছিল আয়নিক যৌগ, এখন সমযোজী যৌগ হয়ে গেছে, হ্যাঁ। আর এই ঘটনাটাকে বলা হয় পোলারায়ন।
এখন তুই বলতে পারছিস যে তাহলে কি সব আয়নিক যৌগ সমযোজী যৌগ প্রদর্শন করবে? না। পোলার আয়ন কখন প্রদর্শন করে, পোলার আয়ন কখন হয়, এগুলোর কিছু স্টেপ আছে, ঠিক আছে, কিছু কন্ডিশন আছে। তো আমরা এগুলো পড়বো আস্তে আস্তে। এটা পড়ার আগে আরেকটা জিনিস পড়ে রাখা ভালো যে আহ সমযোজী যৌগ বেশি শক্তিশালী নাকি আয়নিক যৌগ বেশি শক্তিশালী? অবভিয়াসলি আয়নিক যৌগ বেশি শক্তিশালী, কারণ আয়নিক যৌগের সরাসরি প্লাস মাইনাসের একটা আকর্ষণ বল কাজ করে। সমযোজী যৌগ হচ্ছে শেয়ার শেয়ার ভাবে থাকে, তো শেয়ার জিনিস তো বেশি বেশি দিন টিকে না, ঠিক না, একদম প্রপার না বন্ধনটা, এটা শেয়ারে টিকে আছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে তার মানে সমযোজী বন্ধনকে ছুটাতে বেশি সুবিধা হবে, মানে সহজ হবে। তো তার মানে তাপ দিলে বা আগুন দিলে, তাপমাত্রা দিলে সবার আগে ছুটবে কোনটা? সমযোজী যৌগ ছুটবে, ঠিক না, ছুটে যাবে, বন্ধনটা ছুটে যাবে। কিন্তু আয়নিক যৌগকে ছুটাতে অনেক সময় লাগবে বন্ধন ছুটাতে। তাইলে আমরা কি এটা বলতে পারি না যে পোলার আয়ন দ্বারা আয়নিক যৌগ কখনো সমযোজী যৌগের মতন শো অফ করে? যখন পোলার আয়ন বেশি হয়, যার পোলার আয়ন, যে যৌগের মধ্যে পোলার আয়ন বেশি সেই যৌগ তত বেশি সমযোজী যৌগ বৈশিষ্ট্য প্রদর্শন করবে। তাহলে পোলার আয়ন যত বেশি, পোলার আয়ন যত বেশি সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে, সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে। এটা হচ্ছে সমানুপাতিক, পোলার আয়ন বাড়লে সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রকাশ পাবে। আর সমযোজী বৈশিষ্ট্য যদি প্রকাশ পায়, তার গলনাঙ্ক কমতে থাকবে না? আমি বুঝাচ্ছি ব্যাপারটা। গলনাঙ্ক, গলনাঙ্ক বা এটাকে স্ফুটনাঙ্ক বলতে পারো। গলনাঙ্ক আবার স্ফুটনাঙ্ক সেম জিনিস না, বাট আমি তোকে বলি, হ্যাঁ দেখ, সমযোজী যৌগকে ছুটাতে বেশি সুবিধা হবে, তার মানে তাপমাত্রা দিলে সহজ আগে সমযোজী যৌগ ছুটবে আয়নিক যৌগের আগে, ঠিক না, কারণ আয়নিক যৌগ হচ্ছে শক্তিশালী বন্ধন। এখন সমযোজী যৌগ হচ্ছে আয়নিক যৌগ থেকে দুর্বল বন্ধন, আমার আয়নিক যৌগ সমযোজী যৌগকে ভাঙতে বেশি সুবিধা হবে, কম তাপমাত্রা দিলে ফুটে যাবে, ঠিক আছে। তো কম তাপমাত্রা দিলে যদি ফুটে যায়, তার মানে কম তাপমাত্রা দিলে সমযোজী যৌগ আগে গলবে, গলা শুরু করবে, গলা শুরু করবে মানে কি, গলতে শুরু করবে আর কি। তো গলতে শুরু করছে মানে কি, এটাই তো গলনাঙ্ক, যে তাপমাত্রায় গলতে শুরু করে এটাই তো গলনাঙ্ক। হ্যাঁ, তার মানে আয়নিক যৌগের আগে সমযোজী বৈশিষ্ট্যের গলনাঙ্ক আসবে। মানে আয়নিক যৌগকে ধর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলাতে লাগতেছে, সমযোজী যৌগকে লাগবে যে 90 ডিগ্রি সেলসিয়াস বা 60 ডিগ্রি সেলসিয়াস, 70 ডিগ্রি সেলসিয়াস। তার মানে একটা যৌগের যত সমযোজী বৈশিষ্ট্য বেশি পাচ্ছে বাড়তেছে, ওর গলনাঙ্ক তত কমতেছে। হ্যাঁ, তারপর হচ্ছে স্ফুটনাঙ্ক সেম, স্ফুটনাঙ্ক মানে ফুটাতে সুবিধা হবে আর কি। যেমন একটা আয়নিক যৌগকে যদি ধর 120 ডিগ্রি সেলসিয়াস ফুটাতে হয়, সমযোজী যৌগকে আবার ধর 80 ডিগ্রি সেলসিয়াস দিলে ফুটে যাচ্ছে, ফুটতে শুরু করতেছে, এটাই, ঠিক আছে। তার মানে পোলার আয়ন বাড়লে সমযোজী বৈশিষ্ট্য বাড়ে, আর সমযোজী বৈশিষ্ট্য বাড়লে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তারপর হচ্ছে দ্রাব্যতাও, ঠিক আছে, দ্রাব্যতা। তাহলে এটা হচ্ছে পোলার আয়ন। এখন কথা হচ্ছে পোলার আয়ন কখন হয়? পোলার আয়ন যদি সবসময় হইতো তাহলে তো সব আয়নিক যৌগে সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করতো। পোলার আয়নের কিছু কন্ডিশন আছে, তার মানে পোলার আয়ন কখন দেখা যায়, কিভাবে হয় না হয়, এগুলোর এক্সাম্পল কি, হ্যাঁ, এগুলো নিয়েই হচ্ছে এখন পড়বো। আর এগুলো সব ক্লিয়ার করে দিছে কে? বিজ্ঞানী ফাজান। কে ক্লিয়ার করে দিছে? বিজ্ঞানী ফাজান। আর বিজ্ঞানী ফাজান যেহেতু ক্লিয়ার করে দিছে, তাই যে নীতিগুলো দিয়ে এই টপিকটা ক্লিয়ার করছে, সে এই নীতিগুলোর নাম দিছে কি? এই নীতিগুলোর নাম হচ্ছে যে ফাজানের নীতি। ফাজানের, সরি, এখানে হঠাৎ কি জানি, ফাজানের নীতি। তো ফাজানের নীতি কি? ফাজানের নীতি বলছে ক্যাটায়নের আকার যত ছোট হবে, ওর প্রথম নীতিটা ছিল যে, ওর ফার্স্ট নীতিটা ছিল ক্যাটায়নের ক্যাটায়নের আকার আকার যত ছোট হবে, হঠাৎ বলতেছি কেন জানি না, ক্যাটায়নের আকার যত ছোট হবে এবং অ্যানায়নের আকার যত বড় হবে, এবং অ্যানায়নের আকার যত বড় হবে,
অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন তত বেশি হবে। পোলারায়ন তত বেশি হবে। তাহলে ব্যাপারটা কেমন? আয়নিক যৌগ তো অবশ্যই ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে সৃষ্টি হবে, ঠিক না? ক্যাটায়ন মানে কি একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আর অ্যানায়ন মানে কি যে ইলেকট্রনটা গ্রহণ করতেছে, অবশ্যই ক্যাটায়ন অ্যানায়নের মাধ্যমে সৃষ্টি হবে। এখন পোলারায়ন যত বেশি হবে ওই আয়নিক যৌগটার সমযোজী বৈশিষ্ট্য তত বেশি প্রদর্শন করবে। কিন্তু পোলারায়ন বেশি হওয়ার জন্য এখন রিজন কি? ফার্স্ট নীতি হচ্ছে যে ক্যাটায়নের আকার যদি ছোট হয়, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে যদি ক্যাটায়নের আকারটা ছোট হয় এবং অ্যানায়নের আকারটা যদি যত বড় হতে থাকবে, হ্যাঁ, অর্থাৎ ক্যাটায়নের আকার যত ছোট হতে থাকবে আর অ্যানায়নের আকার যত বড় হতে থাকবে, পোলারায়ন হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকবে, ঠিক আছে? যেমন আমি যদি তোকে উদাহরণ দিই, উদাহরণ দিলে কেমন হবে ব্যাপারটা দেখ। যদি ক্যাটায়ন হিসাব করি, ক্যাটায়ন হিসাব করি আর এই পাশে ধর অ্যানায়ন হিসাব করতাম, ক্যাটায়ন হিসাব করি, ঠিক আছে? তাহলে ক্যাটায়ন হিসাব করলে প্রথমে যেমন কয়টা ক্যাটায়ন, অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, তারপর হচ্ছে সোডিয়াম প্লাস। তাহলে অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস। এখন দেখি বলতো এখান থেকে আকার ক্ষেত্রে সাইজ যদি সাইজ হিসাব করলে কার আকার সব থেকে বড়, কার আকার সব থেকে ছোট, ঠিক আছে? আচ্ছা, এইটা আমি অনেকবার ক্লিয়ার করছি তোকে যে অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন দিয়ে ফেলার পর ওর ইলেকট্রন ছিল 13টা, এখন 3টা দিয়ে ফেলছে, এখন ইলেকট্রন আছে কয়টা? 10টা। ম্যাগনেসিয়ামেরও ইলেকট্রন ছিল 12টা, এখন 2টা দিয়ে ফেলছে 2+, তাহলে এখন কত হবে? এখন 10টা। সোডিয়াম প্লাস 11টা ইলেকট্রন ছিল, এখন একটা ইলেকট্রন দিয়ে ফেলছে, এখন কয়টা হবে? 10টা। এখন তিনটারই ইলেকট্রন 10টা, কিন্তু প্রোটন সংখ্যা হিসাব করতো কেন্দ্রে, প্রোটন সংখ্যা অ্যালুমিনিয়ামের 13টা না, ম্যাগনেসিয়ামের 12টা না, সোডিয়ামের 11টা না, প্রোটন সংখ্যা কেন্দ্রে। তার মানে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কেন্দ্রে যে 13টা প্রোটন আছে, 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে। সোডিয়ামের ক্ষেত্রে 10টা ইলেকট্রন 11টা ইয়াকে টানতেছে, 10টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে, সরি 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানতেছে। তাহলে এখন ব্যাপারটা কি হবে? নিশ্চয়ই অ্যালুমিনিয়ামের আকার সব থেকে ছোট হবে। কেন ছোট হবে? কারণ অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ওর যে বাইরে 10টা ইলেকট্রন আছে, 10টা ইলেকট্রনকে কেন্দ্রে 13টা প্রোটন টানতেছে কেন্দ্র, ঠিক আছে? যেহেতু প্রোটন বেশি টানতেছে এই ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ক্ষেত্রে, তার মানে যেহেতু টানতেছে বেশি, তার মানে আকারটা ছোট হয়ে যাবে বেশি। তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর আকার সব থেকে ছোট। তারপর ম্যাগনেসিয়ামের আকার, কারণ ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 10টা ইলেকট্রনকে টানতেছে 12টা প্রোটন। এরপর হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে হচ্ছে যে সোডিয়াম প্লাসের ক্ষেত্রে হচ্ছে যে 10টা ইলেকট্রনকে টানতেছে 11টা প্রোটন, ঠিক আছে? তার মানে আকারটাও এরকম হবে। তাহলে এখন যদি আমি তোকে জিজ্ঞেস করি যে তার মানে এখন ওরা যখন আয়নিক যৌগ গঠন করবে, ওদের মধ্যে কে সব থেকে বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে? হ্যাঁ, এটার আগে আমাদেরকে জানতে হবে পোলারায়ন কার বেশি হচ্ছে। পোলারায়ন কার বেশি? ফাজারের নীতি কি বলে? 1 নম্বর নীতিটা কি বলে? ক্যাটায়নের আকার যত, এই যে ক্যাটায়নের আকার যত ছোট হবে, তার পোলারায়ন ক্ষমতা তত বাড়তে থাকবে। তাহলে ক্যাটায়নের আকার ছোট কার? অবশ্যই অ্যালুমিনিয়াম 3+ এর। তার মানে পোলারায়নের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+ সব থেকে বেশি শো করবে, এরপর ম্যাগনেসিয়াম 2+, এরপর সোডিয়াম প্লাস পোলারায়নের ক্ষেত্রে। আর পোলারায়ন মানে কি? পোলারায়ন হলে একটা আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রদর্শন করে। তাহলে সমযোজী বৈশিষ্ট্য কে বেশি প্রদর্শন করবে? কার যৌগটা সমযোজী বৈশিষ্ট্য বেশি প্রদর্শন করবে? অবশ্যই অ্যালুমিনিয়াম 3+ এর। ধর অ্যালুমিনিয়াম ক্লোরাইড সবগুলোর সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, এটা একটা যৌগ না, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। হ্যাঁ, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড সবগুলোর সাথে ক্লোরিন যুক্ত হয়েছে, সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, সমযোজী বৈশিষ্ট্য সব থেকে বেশি প্রদর্শন করবে কে? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে এক কথা। তার মানে এখন গলনাঙ্কের কথাটা যদি হিসাব করি, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, হ্যাঁ,
যে যৌগ যত বেশি সমযোজী সেই যৌগের গলনাঙ্ক তত বেশি কম, তার মানে গলনাঙ্ক কাজ বাড়বে সোডিয়াম ক্লোরাইডের সব থেকে বেশি, ঠিক আছে, ঠিক না? অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে এরকম মানে সাইনটা উল্টে যাবে। হ্যাঁ, কারণ কেন সমযোজী যৌগের গলনাঙ্ক কম থাকে, এটা যদি সব থেকে বেশি সমযোজী যৌগ হয় তার মানে ওর গলনাঙ্ক সব থেকে কম থাকবে। হ্যাঁ, ক্যাটায়নের আকার কখন ছোট হয় কিভাবে বড় হয় এটা তো জানি। হুম, তাও যদি তুই ভুলে যাস তাই আবার আমি লিখে দিই। এখানে কি হতেছে, অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে, অ্যালুমিনিয়াম 3+ এর ক্ষেত্রে 13টা প্রোটন কেন্দ্রের কেন্দ্রের 13টা প্রোটন 10 কক্ষপথের 10টি ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানতেছে, কক্ষপথের 10টি ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানছে। ওকে, কেন্দ্রের দিকে টানছে। আবার ইয়ার ক্ষেত্রে ম্যাগনেসিয়াম 2+ এর ক্ষেত্রে ক্ষেত্রে 12টা প্রোটন কক্ষপথের 10টি ইলেকট্রন কেন্দ্রের দিকে টানছে। সোডিয়াম প্লাসের ক্ষেত্রে 11টি প্রোটন 10টি ইলেকট্রনকে কেন্দ্রের দিকে টানতেছে, তার মানে অবশ্যই শক্তি হবে 13টার এখানে শক্তি বেশি, তার যেহেতু এটার শক্তি বেশি, শক্তি 13টা ইলেকট্রনের, এটা যদি বলা লাগে 13টা ইলেকট্রনের কেন্দ্রের দিকে টানার শক্তি 13টা প্রোটনের হবে, 13টা প্রোটনের, ঠিক আছে, 13টা প্রোটনের কেন্দ্রের দিকে 10টি ইলেকট্রনকে টানার শক্তি অবভিয়াসলি বেশি হবে। টানার শক্তি অবভিয়াসলি বেশি হবে। তাই হচ্ছে কি অ্যালুমিনিয়াম 3+ ছোট, বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে ফাজানের নীতির প্রথম নীতিটা। তবে ক্যাটায়নটা আশা করি ক্লিয়ার হয়েছে, এখন অ্যানোয়ারটা হিসাব করতে হবে না। অ্যানোয়ারের ক্ষেত্রে দেখ, ফাজানের প্রথম নীতিটা এখন অ্যানোয়ারের ক্ষেত্রে কাটাবো, ঠিক আছে? কয়েকটা অ্যানোয়ারের নাম বলি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ঠিক আছে? ওকে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন যদি আমরা উদাহরণ দিই যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, কয়েকটা অ্যানোনের নাম বললাম। অ্যানোনের ক্ষেত্রে কি হয়, যদি সাইজটা বলি, সাইজ কার বেশি, যেহেতু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলো সবগুলো হ্যালোজেন গ্রুপের মতো না, হ্যালোজেন গ্রুপের ক্ষেত্রে কি হচ্ছে ফ্লোরিন সব থেকে উপরে থাকে, এরপর ক্লোরিন, এরপর ব্রোমিন, তার মানে গ্রুপের উপর থেকে নিচে নামলে কি হয় কক্ষপথ সংখ্যা বাড়ে। হ্যাঁ, তো কক্ষপথ বাড়লে অবশ্যই ব্রোমিনের সাইজ বড়, ঠিক আছে, ব্রোমিনের সাইজ বড়, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ফ্লোরিন। তো সাইজ যদি বড় হয়, অ্যানোনের ক্ষেত্রে ফাজান প্রথম নীতি কি বলছে, অ্যানোনের সাইজ যত বড় হবে তত পোলার আয়ন তত বেশি হবে, তো পোলার আয়নের ক্ষেত্রে তখন কি হবে, তার মানে ব্রোমিনের সব থেকে বেশি। তারপর ক্লোরিন, তারপর ফ্লোরিন। তো একটু তো বুঝাইতে পারলাম, পোলার আয়ন বেশি তার মানে সমযোজী যৌগ, কার যৌগ সব থেকে বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে, কার যৌগ, যে কি বলে, অবশ্যই ব্রোমিনের যৌগ নাকি, অবশ্যই সমযোজী যৌগের ক্ষেত্রে ব্রোমিনের যৌগ বেশি সমযোজী যৌগ প্রদর্শন করবে। তাহলে এখন কথা হচ্ছে যে যদি ওইভাবে বলি যে একটা যৌগ বলি ব্রোমিন, ক্লোরিন, জাস্ট সিলভার, হ্যাঁ, সিলভার, ব্রোমিন, এখন তো আর মাইনাসটা হবে না, এখানে মাইনাসটা হবে না, এগুলো মাইনাস হবে না কারণ যৌগ হিসেবে থাকে সিলভার ক্লোরাইড, সিলভার ফ্লোরাইড। হ্যাঁ, তার মানে অবশ্যই ব্রোমিনের যে যৌগটা এটা সমযোজী যৌগ বেশি প্রদর্শন করবে, ঠিক আছে? কিন্তু দিন শেষে সবগুলো কিন্তু আয়নিক যৌগ, কিন্তু পোলার আয়নের কারণে
এই যে ক্যাটায়নের আকার ছোট হয়ে যাচ্ছে, অ্যানায়নের আকার বেশি বড় হয়ে যাচ্ছে, তখন হচ্ছে পোলার আয়নের সৃষ্টি হয়। ঠিক আছে, তখন হচ্ছে আয়নীয় যৌগ হওয়া সত্ত্বেও এগুলো সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে। তারপর এইটার উদাহরণ দিতে পারো, আরো একটা উদাহরণ দিতে পারো যদি অ্যানায়নের ক্ষেত্রে। এক্সাম্পল দুইটা দিয়ে দিলে টিচার আরো খুশি হবে। যেমন হচ্ছে ধরো বেরিলিয়াম 2+ আর ক্যালসিয়াম 2+। ঠিক আছে, বেরিলিয়াম 2+ আর ক্যালসিয়াম 2+। এটা হচ্ছে ক্যাটায়নের উদাহরণ দিচ্ছে আর কি। ক্যাটায়নের উদাহরণটা ক্যাটায়নে দিই। এখানে আর এই যে অ্যালুমিনিয়াম 3+, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম 2+, সোডিয়াম প্লাস উদাহরণ দিলাম। এখন হচ্ছে ক্যাটায়নের আরেকটা যদি উদাহরণ দিই, তাহলে আরেকটা এক্সাম্পল লিখে রাখতে পারো যে বেরিলিয়াম 2+ আর হচ্ছে যে ক্যালসিয়াম 2+। এই ক্ষেত্রে অবশ্যই বেরিলিয়াম 2+ এর আকার ছোট, আর ক্যাটায়নের ক্ষেত্রে কি হয়, আকার ছোট হলে পোলার আয়ন বেশি হয়। আর এখানে যদি আমি একটু ভুল করছি, তারা আকার অবশ্যই কার বড়, ক্যালসিয়াম 2+ এর বড়, কারণ ক্যালসিয়াম 2+ এর কক্ষপথ বড়। ঠিক আছে, কক্ষপথ সংখ্যা বেশি। এখন ক্যালসিয়াম 2+ এর কক্ষপথ বেশি, এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, সাইজের ক্ষেত্রে। তার মানে পোলার আয়ন বেশি হবে কার ক্ষেত্রে, পোলার আয়ন বেশি হবে বেরিয়াম 2+ এর, কারণ বেরিয়াম 2+ এর আকার ছোট। ক্যাটায়নের ক্ষেত্রে আকার ছোট হলে পোলার আয়ন বেশি প্রদর্শন করে, আর পোলার আয়ন বেশি প্রদর্শন করে মানে কি সমযোজী বেশি প্রদর্শন করবে। যেমন একটা যদি যৌগ বলি বেরিয়াম ক্লোরাইড, ক্লোরাইড আর গ্রেটার দেন ক্যালসিয়াম ক্লোরাইড সমযোজী বৈশিষ্ট্যের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে, তাহলে একটু বুঝাতে পারছি আশা করি ক্যাটায়ন আয়নের ক্ষেত্রে। তাহলে ফাজারের প্রথম নীতিটা ক্লিয়ার আশা করি। এখন হচ্ছে সেকেন্ড নীতিটাতে যাব আমরা। সেকেন্ড নীতি কি বলে, ফাজারের সেকেন্ড নীতি বলে, ফাজারের সেকেন্ড নীতি বলে যে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে। ক্যাটায়ন এবং অ্যানায়নের, ক্যাটায়ন এবং অ্যানায়নের অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে, পোলার আয়ন তত বেশি হবে, পোলার আয়ন তত বেশি হবে, তত বেশি হবে। ঠিক আছে, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ ঘনত্ব যত বেশি হবে পোলার আয়ন তত বেশি হবে। ব্যাপারটা কেমন, ব্যাপারটা দেখবি যে সবগুলা তুই যে নীতি খাটো না কেন সবগুলা নীতির ক্ষেত্রে সেম খাটবে। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা অ্যালুমিনিয়াম 3+, ম্যাগনেসিয়াম 2+, আর সোডিয়াম প্লাসের ক্ষেত্রে হিসাব করি, চার্জ ঘনত্ব কার বেশি, চার্জ ঘনত্ব অবশ্যই অ্যালুমিনিয়ামের বেশি সব থেকে। ম্যাগনেসিয়াম 2+ এর, এরপর সোডিয়াম প্লাসের চার্জ ঘনত্ব মানে কি, এখানে 3+, এখানে 2+, এখানে শুধু প্লাস, তাহলে অবশ্যই অ্যালুমিনিয়াম 3+ এর বেশি। তো 3+ এর বেশি, ফাজান সেকেন্ড নীতি কি বলে, ক্যাটায়ন এবং অ্যানোডের চার্জ ঘনত্ব যত বেশি পোলার আয়ন তত বেশি হবে। তার মানে পোলার আয়ন কার ক্ষেত্রে বেশি, পোলার আয়ন হচ্ছে যে অ্যালুমিনিয়ামের সব থেকে বেশি হবে, তারপর ম্যাগনেসিয়ামের, তারপর হচ্ছে সোডিয়ামের, সোডিয়াম প্লাসের। মিলছে, আগের নীতিটা খাটালেও কিন্তু সেম রেজাল্ট আসছিল, এই নীতি খাটালেও সেম রেজাল্ট আসছে। যদি অ্যানোডের ক্ষেত্রে হিসাব করি, এটা হচ্ছে ক্যাটায়নের হিসাব, ক্যাটায়নের হিসাব, এটা ক্যাটায়নের হিসাব। আর অ্যানোডের হিসাব যদি করি, অ্যানোডের ক্ষেত্রে যেমন O2- আর ফ্লোরিন মাইনাস। তো এখানে যদি বলে কার, কোন যৌগটার কার যৌগর পোলার আয়ন বেশি হবে, ঠিক আছে, অবশ্যই O2- এর, কারণ কেন, চার্জ ঘনত্ব কার বেশি, 2-, এটা 2-, এটা শুধু মাইনাস, তাহলে এটা বেশি। তার মানে পোলার আয়ন কার বেশি, পোলার আয়ন হচ্ছে যে O2- এর বেশি ইয়ার থেকে, ফ্লোরিন মাইনাস থেকে। তার মানে অক্সিজেনের কোনো একটা যৌগ বেশি সমযোজী। তো এটা প্রায় একটা প্রশ্ন আসে, কোশ্চেন আসে এখান থেকে, যে কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং ক্যালসিয়াম ফ্লোরাইডের মধ্যে কোনটি বেশি সমযোজী, ক্যালসিয়াম অক্সাইড এবং
ক্যালসিয়াম ফ্লোরাইডের মধ্যে কোনটি বেশি সমযোজী? ঠিক আছে, এর মধ্যে কোনটি বেশি সমযোজী? কোনটি বেশি সমযোজী? অবশ্যই ক্যালসিয়াম অক্সাইড। কেন সমযোজী? কারণ ক্যালসিয়াম, আনসার কি হবে? আনসার হবে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড, কারণ অক্সিজেনের কারণ অক্সিজেনের চার্জ ঘনত্ব ফ্লোরিন থেকে বেশি। ব্র্যাকেটে লিখে দেয় O2 মাইনাস, আর এটা হচ্ছে ফ্লোরিন, এটা এরকম না, ব্র্যাকেট হচ্ছে O2 মাইনাস আর এটা হচ্ছে ফ্লোরিন মাইনাস। হ্যাঁ, তাহলে চার্জ ঘনত্ব বেশি। আর ফাজানের দ্বিতীয় নীতি এই কথাই বলে। আমি আর অত ডিটেলসে লিখতেছি না, ফাজানের দ্বিতীয় নীতি অনুসারে তুই মানে লিখে দিবি বাকিটুকু। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল কর, পোলারায়ন থেকে যদি প্রশ্ন আসে, যদি ক্যাটায়ন হিসাব করতে বলে তখন ক্যাটায়ন, অ্যানায়ন হিসাব করতে বললে অ্যানায়ন। তবে খেয়াল রাখতে হবে, যদি ক্যাটায়ন হিসাব করতে বলে তোর বলবে তোর অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। দাগ করতেছে কেন বুঝলাম না। দেখ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, তো এখানে বলবে কার সমযোজী বৈশিষ্ট্য বেশি। অবশ্যই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কেমনে জানি? চার্জ ঘনত্ব থেকে। কিন্তু এখানে হিসাব করতেছে আমাদের ক্যাটায়ন হিসাব করতে হবে, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম। এখন আমরা কেমনে বুঝবো যে ক্যাটায়ন হিসাব করতে নাকি অ্যানায়ন হিসাব করতে হবে? এটা এভাবে বুঝবো, যেটা হিসাব করতে হবে না, যেমন অ্যানায়ন অংশে যে ক্লোরিন থাকবে, এটা সব জায়গায় ক্লোরিন থাকবে, দেখছস? কমন যৌগ থাকবে, মানে হিসাব করতে হবে এখানে আনকমন যৌগে। ঠিক আছে, আবার যদি অ্যানায়ন হিসাব করতে হয় তখন ধর, যেমন একটু আগে যেটা উদাহরণ দিয়েছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। তো এখানে যেহেতু অ্যানায়ন হিসাব করতে হবে, দেখে বোঝা যাচ্ছে অক্সিজেন আর ফ্লোরিনটা হিসাব করতে হবে। হ্যাঁ, কার আকার ছোট কার আকার বড় এগুলার হাবিজাবি হিসাব করতে, কার চার্জ ঘনত্ব বেশি কার চার্জ ঘনত্ব কম, এটা দেখে বুঝবি। কারণ তখন কি হবে, ক্যাটায়ন অংশটা সেম থাকবে, দেখছস? ক্যালসিয়াম ক্যালসিয়াম, তো যেটা সেম থাকবে এটা নিয়ে কাজ করতে হবে, যেটা সেম থাকবে না এটা নিয়ে কাজ করবো। ঠিক আছে, বুঝতে পারছি আশা করি। তো তোকে একটা বাড়ির কাজ দিয়ে রাখি, যে হোমওয়ার্ক হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে ক্লোরাইড তিনটি আয়নিক যৌগ। তিনটি কি? আয়নিক যৌগ। তিনটি হচ্ছে আয়নিক যৌগ, কিন্তু সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে কেন? সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে কেন? ঠিক আছে, প্রদর্শন করে কেন এবং কার সমযোজী বৈশিষ্ট্য বেশি? ঠিক আছে, কার সমযোজী বৈশিষ্ট্য বেশি? ফাজানের 1 আর 2, এটা ফাজানের প্রথম দুইটা নীতি দিয়ে প্রকাশ করো। প্রথম দুইটি নীতি দিয়ে ব্যাখ্যা করো। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। বুঝতে পারছি আশা করি। তারপর ফাজানের 3 নাম্বার নীতিতে তাহলে আমরা চলে যাই। আমরা যদি এখন ফাজানের 3 নাম্বার নীতিতে যাই, 3 নাম্বার নীতি কি বলছে?
দ্বারা। ফাজারের 3 নাম্বার নীতি। ফাজারের 3 নাম্বার নীতি। 3 নাম্বার নীতিটা কি বলছে? ক্যাটায়ন ইলেকট্রোবিন্যাসে ডি ও এফ অরবিটালের উপস্থিতি। ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটালের উপস্থিতি। ডি ও এফ অরবিটালের উপস্থিতি। ঠিক আছে, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসে ডি ও এফ অরবিটালের উপস্থিতি। তাহলে কত হয়? আচ্ছা, ব্যাপারটা কেমন আমি যদি তোকে একটু ক্লিয়ার করে বলি উদাহরণ দিয়ে। NH2 NP6 থেকে NH2 NP6 ND10 এর পোলারায়ন বেশি। ব্যাপারটা কেমন? পোলারায়ন বেশি। ব্যাপারটা হচ্ছে যে মানে ডি অরবিটাল থাকলে যে ক্যাটায়ন ডি অরবিটাল থাকবে সেই ক্যাটায়ন পোলারায়ন বেশি প্রদর্শন করবে। ঠিক আছে, ডি অরবিটাল না থাকলে প্রদর্শন করবে না, একটু কম প্রদর্শন করবে পোলারায়ন। এখন কথা হচ্ছে ডি অরবিটালে কি 10টা ইলেকট্রন থাকতে হবে? না, ডি অরবিটাল উপস্থিতি হলে হচ্ছে। ঠিক আছে, ডি অরবিটাল থাকলে হচ্ছে। এখানে লিখে দেয় ডি অরবিটালে যে 10টি ইলেকট্রনই থাকতে হবে এমন না, 10টি ইলেকট্রন থাকবে এমন না, থাকতে হবে এমন না, ডি অরবিটালে উপস্থিতি হলেই হয়। ডি অরবিটালের উপস্থিতি হলেই হয়। ঠিক আছে, তাহলে এটা বুঝাইতে পারছি আশা করি। এখন কথা হচ্ছে যদি এক্সাম্পল দিতে বলি, যেমন দুইটা ক্যাটায়ন এক্সাম্পল যদি বলি সোডিয়াম প্লাস ইলেকট্রন বিন্যাস কি হবে? 1s2 2s2 2p6 3s না 2p6 পর্যন্ত দিতে হবে, কারণ প্লাস একটা ইলেকট্রন তো দিয়ে দিছে, তার মানে 10টা। এখন যদি কপার প্লাস এর ক্ষেত্রে হিসাব করি, কপার প্লাস ইলেকট্রন বিন্যাসটা কেমন? 1s2 2s2 2p6 তারপর হচ্ছে 3s2 3p6 3d10 হবে। ঠিক আছে, 3d10 না? এই যে ডি অরবিটালের উপস্থিতি, এই উপস্থিতির কারণে পোলারায়ন কার বেশি হবে? পোলারায়ন বেশি হবে কপার প্লাসের, পোলারায়ন বেশি অবশ্যই সোডিয়াম প্লাসের ক্ষেত্রে। তার মানে সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে কি বেশি কে? সমযোজী বৈশিষ্ট্যের কথা যদি বলি, ও কারোর সাথে যুক্ত হয়ে যদি যৌগ গঠন করে আর ও কারোর সাথে যুক্ত হয়ে যদি যৌগ গঠন করে, ওর যৌগটা বেশি সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করবে। যেমন কেমন? কপার ক্লোরাইড, ঠিক আছে, গ্রেটার দেন সোডিয়াম ক্লোরাইড, সমযোজী বৈশিষ্ট্য। ঠিক আছে, গলনাঙ্কের ব্যাপারটা কি হবে? আমরা কি বলছিলাম? সমযোজী বৈশিষ্ট্য যার বেশি তার গলনাঙ্ক তত কম। তার মানে গলনাঙ্কের ক্ষেত্রে উল্টে যাবে সাইনটা। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি? তার মানে পোলারায়ন জিনিসটা ওভারঅল জিনিসটা হচ্ছে যে আয়নিক যৌগ, কিন্তু আয়নিক যৌগ সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করতেছে। কেন প্রদর্শন করতেছে? তার ফাজারের 3টা নীতি যদি ফলো করে কোন একটা যৌগ, তখন হচ্ছে পোলারায়নটা সৃষ্টি হয় আর কি। ঠিক আছে, তাহলে পোলারায়ন কি এটা বুঝাইতে পারছি আশা করি। এখন হচ্ছে আমরা যদি নতুন টপিকে যাই, নতুন টপিক হচ্ছে যে অরবিটাল অতিক্রমণ।
অরবিটাল অতিক্রমণ। অরবিটাল অতিক্রমণ একটা নতুন টপিক। এটা কি? এটা হচ্ছে যে ধর আমি যদি তোকে বলি যে এখানে হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন দুইটা কি করছে, যুক্ত হয়ে H2 গঠন করলো। কি গঠন করলো? H2 গঠন করলো। তো এখন যে H2 গঠন করছে, H2 গঠন করার কারণে হাইড্রোজেন কি ছিল? হাইড্রোজেন ছিল একটা s অরবিটাল ছিল, এই হাইড্রোজেনের একটা s অরবিটাল ছিল, এই যে s অরবিটাল, এই যে s অরবিটাল। যখন H2 গঠন করছে, H2 টা কিভাবে গঠন করছে? নিশ্চয় সমযোজী বন্ধন। আমরা তো জানি যে হাইড্রোজেন সমযোজী বন্ধন গঠন করে। সমযোজী বন্ধন গঠন করার সময় ব্যাপারটা অনেকটা এমন দেখাইছে না? এটা হচ্ছে এই হাইড্রোজেনের s অরবিটাল, আর এটা ধর অন্য কালার দিয়ে লিখলাম, আচ্ছা সেম কালার দিয়ে লিখি, এটা ধর এই হাইড্রোজেনের s অরবিটাল। ঠিক আছে? চিত্রটা সুন্দর হয়নি? তাহলে এটাও s অরবিটাল, এটাও s অরবিটাল, এটা হচ্ছে প্রথম হাইড্রোজেনের, এটা হচ্ছে সেকেন্ড হাইড্রোজেনের। এই যে এই জায়গাটা অতিক্রমণ করছে, এই যে দেখছস, ওভারল্যাপিং করছে, মানে একটা অরবিটালের উপর আরেকটা অরবিটাল বসে গেছে, এই যে ওভারল্যাপিং করছে এই অংশটা, এটাই হচ্ছে কি অরবিটাল অতিক্রমণ। এটাই হচ্ছে কি, এই যে এই ঘটনাটা হচ্ছে অরবিটাল অতিক্রমণ। বুঝতে পারছি? যখন এটাকে বলা হয় পারমাণবিক অরবিটাল। পারমাণবিক অরবিটাল আমি তোকে বুঝাচ্ছি। পারমাণবিক অরবিটাল মানে কি, যেমন এই একটা s অরবিটাল, এটা একটা পারমাণবিক অরবিটাল, এই s অরবিটালটা একটা পারমাণবিক অরবিটাল, কিন্তু দুইটা যখন এক হয়ে যায় তখন এই দুইটাকে একসাথে কি বলা হয়? আণবিক অরবিটাল। এই দুইটাকে একসাথে কি বলা হয়? আণবিক অরবিটাল। আণবিক অরবিটাল। ঠিক আছে? এই যে অতিক্রমণ করছে, এটাই হচ্ছে অরবিটাল অতিক্রমণ, মানে ওভারল্যাপিং, একটা অরবিটাল পর একটা অরবিটাল বসে যাওয়া আবার ঢুকে যাওয়া। তো একটা জিনিস খেয়াল কর, এখান থেকে আমরা বলতে পারি না অতিক্রমণ যত বেশি হবে, অতিক্রমণ যত বেশি হবে, বেশি হবে, বন্ধন তত শক্তিশালী হবে, বন্ধন তত শক্তিশালী হবে, বন্ধন তত শক্তিশালী হবে। কেন বন্ধন তত শক্তিশালী হবে? কারণ অতিক্রমণ যত বেশি, অতিক্রমণ যত বেশি, অতিক্রমণ মানে কি, একটা অরবিটাল আরেকটা অরবিটাল ভিতরে কতটা ঢুকতেছে, বেশি ঢুকলে এটাকে ছুড়াইতে বেশি কষ্ট হবে, ঠিক না? সেই জন্য, তার মানে অতিক্রমণ যত বেশি হবে বন্ধন তত শক্তিশালী হবে। এখন হচ্ছে অরবিটাল অতিক্রমণ দুই প্রকার। অরবিটাল অতিক্রমণ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে যে সিগমা বন্ধন, এক নাম্বার কি সিগমা বন্ধন, সিগমা এইভাবে লিখতে হয়, সিগমা বন্ধন। এটা কি বলা হয়? সিগমা বন্ধন। এটাকে কি বলা হয়? সিগমা বন্ধন বা সিগমা বন্ড। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে দুই নম্বর হচ্ছে যে পাই বন্ধন। এটার নাম কি? এটার নাম হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন। ঠিক আছে? তাহলে এখন ব্যাপারটা কি হবে? প্রথমে আমরা সিগমা বন্ধন নিয়ে কিছু পড়ালেখা করি। হুম, সিগমা বন্ধন। সিগমা বন্ধন নিয়ে যদি পড়ালেখা করি তাহলে প্রথমে কি আসবে? প্রথম হচ্ছে যে আহ আচ্ছা, সমযোজী বন্ধন কাকে বলে? সরি, সমযোজী বন্ধন বলতে সিগমা বন্ধন কাকে বলে? প্রথমে ডেফিনিশনটা দেখে নিই আমরা। হুম, ডেফিনিশন কি বলে? ডেফিনিশন বলে সমযোজী বন্ধনে, সমযোজী বন্ধনে অরবিটাল
সমযোজী বন্ধনে অরবিটাল মুখোমুখি মুখোমুখি বা সামনাসামনি, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, সামনাসামনি অতিক্রমণের ফলে যে বন্ধন সৃষ্টি হয়, সামনাসামনি অতিক্রমণের ফলে যে বন্ধন হয়, ঠিক আছে। তার মানে কি, সমযোজী বন্ধনে অরবিটাল মুখোমুখি বা সামনাসামনি অতিক্রমণের ফলে যে বন্ধন হয় তাই হচ্ছে কি সিগমা বন্ধন। তো সিগমা বন্ধন ব্যাপারটা কি, আমি যদি তোকে বলি সিগমা বন্ধন 3 প্রকার। যদি এক্সাম্পল দিয়ে বলি তাহলে দেখ, আগে সিগমা বন্ধনটা কি এটা বুঝেছি, যেমন s অরবিটাল, আরেকটা পরমাণুর s অরবিটাল, হ্যাঁ, যখন এই যে সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণ করছে না, এটা সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণ করছে না, শুধু যে s অরবিটালের ক্ষেত্রে হবে এমন না, যদি p অরবিটাল দিয়ে হিসাব করি, এ p অরবিটাল কেমন ডাম্বেল আকারের মতন, এটা তো একটা পরমাণু p অরবিটাল, এটা তোর আরেকটা পরমাণু p অরবিটাল, ঠিক আছে, এটা p, এটা p অরবিটাল। তো এটা যদি দেখো এই বন্ধনটাও মুখোমুখি হয়েছে কিনা, মুখোমুখি হয়েছে কিনা দেখতো, এই যে এই জায়গায় এটা সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণ করছে না, দুইটা পি অরবিটাল, এই যে সামনাসামনি বা মুখোমুখি অতিক্রমণ করলে সমযোজী বন্ধনে তখন হচ্ছে কি, এটা হচ্ছে সিগমা বন্ধন, ঠিক আছে। তো সিগমা বন্ধন আবার 3 প্রকার। সিগমা বন্ধন কয় প্রকার? 3 প্রকার, 3 প্রকার সিগমা বন্ধন। তো 3 প্রকার সিগমা বন্ধন মানে কি, যদি এক নাম্বারটা হচ্ছে এসএস, এটাকে কি বলা হয় এসএস। এসএস মানে কি, এই যে উদাহরণটা দিলাম, এটা একটা এস অরবিটাল, এটা আরেকটা এস অরবিটাল, দুইটা মিলে কি হয়ে যাবে, সামনে অবশ্যই সামনাসামনি বা মুখোমুখি হবে, কারণ হচ্ছে এটা সীমা বন্ধ, এটা ব্যাস, এটা ব্যাস, এই যে বন্ধন গঠন করবে, এই যে বন্ধন হয়ে যাওয়ার পর ব্যাপারটা অনেকটা এমন দেখাবে না চিত্রটা, আহ দেখতো এমন দেখাবে কিনা চিত্রটা, এগুলো এটা এ পরমাণু নিউক্লিয়াস, এটা এ পরমাণু নিউক্লিয়াস। আর যদি পি অরবিটাল, এরপর হচ্ছে 2 নাম্বার হচ্ছে যে পি পি সিগমা বন্ধ, পিপি মানে কি দুইটা পি অরবিটাল থাকবে আর কি, ঠিক আছে, দুইটা পি অরবিটাল থাকবে, এটা হয় তাহলে কি হবে, মুখোমুখি, অবশ্যই মুখোমুখি অতিক্রমণ করবে, তাহলে কেমন হবে তখন, আহ এই যে দেখাইলাম যেটা একটু আগে, ঠিক আছে। তাহলে এটা ওভারঅল চিত্রটা তখন এখন এমন দেখাবে কিনা দেখতো, আহ যেহেতু এই জায়গায় বন্ধন গঠন করছে মাঝখানে, তাহলে কি হয়ে যাবে, মাঝখানের সাইডটা একটু ফুলে যাবে, ঠিক আছে। আমি তোকে বলি এরকম দেখাবে কিনা দেখতো, ঠিক আছে। দুইটা পি অরবিটাল যখন অতিক্রমণ করবে, সিগমা বন্ধন করবে, তখন হচ্ছে ওভারঅল চিত্রটা দুইটা বন্ধন একসাথে এভাবে দেখাবে, এরকম দেখাবে, যেহেতু মাঝখানে বন্ধনটা গঠন করছে, এই যে। 3 নাম্বার হচ্ছে যে এস আর পি, এস এর সাথে পি হইতে পারে, এটা একটা এস অরবিটাল, আর প্লাস এটার সাথে যদি আমরা একটা পি অরবিটাল লাগাই দিই, তাহলে কি হয়ে যাবে, তাহলে তখন এমন হবে না চিত্রটা যে এটা এস আর এটা কি, সরি, এরকম দেখাবে না চিত্রটা। আর ওভারঅল তখন বন্ধন সৃষ্টি হয়ে যাওয়ার পর তখন কেমন দেখাবে, তখন দেখাবে যে আহ এই পাশে একটু ছোট, এই পাশে বড়, কারণ কেন, এই পাশে এক তো এস অরবিটাল আছে, তার আবার পি অরবিটালও যুক্ত হয়েছে অতিক্রমণ, সেজন্য এই জায়গাটা একটু বড়, ওভারঅল চিত্রটা তখন এইভাবে এরকম দেখাবে বন্ধনটা। তো এটা হচ্ছে 3 টাইপের কি সিগমা বন্ধন, মানে এস এস, এস অরবিটাল, এস অরবিটাল উইক কখনোর মধ্যে একটা সিগমা বন্ড হচ্ছে,
পিপি অরবিটালের অতিক্রমণের মাধ্যমে সামনাসামনি মুখোমুখি অতিক্রমণের ফলে পিপি সিগমা বন্ধন হচ্ছে। তারপর হচ্ছে এস অরবিটাল পি অরবিটাল অতিক্রমণের কারণে এসপি সিগমা বন্ধন হচ্ছে। সিগমা বন্ধন মানে কি, অবশ্যই মুখোমুখি বা সামনাসামনি অতিক্রমণ হইতে হবে। এই যে মুখোমুখি হয়েছে, এটা মুখোমুখি হয়েছে, এটা মুখোমুখি হয়েছে, এটা মুখোমুখি হয়েছে, সামনাসামনি। মুখোমুখি আর সামনাসামনি তো একই কথা, ঠিক আছে? তো এখন পি অরবিটাল কিন্তু পি অরবিটাল ক্ষেত্রে দেখ, পি এক্স হইতে পারে, পি ওয়াই যেতে পারে, পি জেড হইতে পারে। পি এক্স পি ওয়াই মানে কি, এটা যদি এক্স ওয়াই হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, এই জায়গায় যে ডাম্বেল সাইজটা আছে এটা হচ্ছে পি এক্স পি ওয়াই সরি, আর এই জায়গাটা কি হবে পি এক্স, ঠিক আছে? তো পি এক্স পি ওয়াই পি জেড তিনোটাই অক্ষই কি, তিনটা অক্ষের অরবিটালে কি অতিক্রমণ করতে পারে। বুঝতে পারছি আশা করি। ওকে, এখন একটা প্রশ্ন আসে যে মানে শক্তির ক্রমটা কি আসবে, শক্তির ক্রম। শক্তির ক্রম মানে কি, মানে কোন বন্ধনটা সব থেকে শক্তিশালী। তিনটাই সীমা বন্ধন মানলাম, কিন্তু তিনটা বন্ধনের মধ্যে কোনটা শক্তিশালী বেশি বন্ধন। তো আমরা যদি লিখি যে শক্তির ক্রম, শক্তির ক্রম, শক্তির ক্রম ক্ষেত্রে সব থেকে বেশি হচ্ছে যে পিপি, ঠিক আছে? পিপি সিগমা বন্ড সব থেকে বেশি। তারপর হচ্ছে যে পিএস, পিএস সিগমা বন্ড। তারপর হচ্ছে যে এসএস সিগমা বন্ড। কেন কেন যদি পরীক্ষায় প্রশ্ন আসে, কেন শক্তির ক্রমটা কেন পিপি সব থেকে বেশি, পিপি মানে দুইটা পি অরবিটাল যখন সিগমা বন্ড গঠন করবে এটার শক্তি ক্রম সব থেকে বেশি। কেন শক্তি ক্রম বলতে কি বোঝাচ্ছে, মানে এই বন্ধনটাকে ছুটাতে বেশি শক্তি লাগবে, ঠিক আছে? কেন বেশি, কারণ অক্ষ বরাবর অতিক্রমণ বেশি হয়। রিজন কি, অক্ষ বরাবর, অক্ষ বরাবর শক্তির ক্রম বেশি হয়। ব্যাপারটা কেমন দেখতো। আচ্ছা এস অরবিটাল, এস অরবিটাল যদি বলি, এস অরবিটাল হচ্ছে যে কি গোলাকার, গোলাকার না, গোলাকার মানে কি, এই যে একটা গোল যেখানে কোনো অক্ষই নেই। কোনো অক্ষ আছে, ওর কোনো নির্দিষ্ট অক্ষ বরাবর যে পাওয়ার আছে এমন না, কোনো অক্ষ নাই। কিন্তু পি অরবিটালের ক্ষেত্রে দেখ, পি অরবিটালে ক্ষেত্রে পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকার, ঠিক না? ডাম্বেল আকার, ডাম্বেল আকার মানে কেমন, এই যে এরকম। ডাম্বেল আকার মানে কি, অক্ষ আছে। আর আমরা কি জানি, অক্ষ অক্ষ থাকলে কি বলে অধিক্রমণ বেশি হয়, ঠিক আছে? অক্ষ বরাবর শক্তির ক্রম বেশি হয়, সরি এখানে শক্তি ক্রম না, অক্ষ বরাবর অতিক্রমণ বেশি হয়, অতিক্রমণ বেশি হয়। তো অক্ষ বরাবর অতিক্রমণ যদি বেশি হয়, তাহলে যেহেতু অরবিটালের অক্ষ আছে, তো অক্ষ থাকলে কি হবে, অতিক্রমণ বেশি হবে, অতিক্রমণ বেশি হবে, ঠিক আছে? অতিক্রমণ বেশি হলে কি হবে, বন্ধন শক্তিশালী হবে। অতিক্রমণ বেশি হলে কি হবে, বন্ধন শক্তিশালী তত বেশি হবে, বন্ধন শক্তিশালী তত বেশি হবে, ঠিক আছে? বুঝতে পারছি আশা করি। তারপর হচ্ছে কি, এই যে সিগমা বন্ড, তবে বাড়ির কাজ আছে। বাড়ির কাজ হচ্ছে যে সিগমা বন্ডের বইয়ের মধ্যে, বইতে SW, বইতে সিগমা বন্ধনের বৈশিষ্ট্য দেওয়া আছে, কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে সিগমা বন্ধনের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য দেওয়া আছে। ওগুলো বই দেখে নোট খাতা লিখতে হবে, ওগুলো বই দেখে, বই দেখে কি নোট খাতায় লিখবি, ঠিক আছে? আচ্ছা,
তাহলে একটু বুঝতে পারছি। তারপর হচ্ছে কি পাই বন্ড। এখন আমরা কোথায় যাব? এখন আমরা যাব পাই বন্ধনে। পাই বন্ধন, ঠিক আছে? তাহলে এখন আমরা কি পড়বো? পাই বন্ধন পড়বো। পাই বন্ধন মানে কি? পাই বন্ধন মানে হচ্ছে যে, আমি যদি আগে এক্সাম্পল দিই, ঠিক আছে? প্রথম কথা সবসময় মনে রাখতে হবে, সিগমা বন্ড গঠন ব্যতীত পাই বন্ধন কখনো গঠিত হয় না, ঠিক আছে? লাইক সিগমা বন্ধন গঠন ব্যতীত পাই বন্ধন গঠন হয় না। পাই বন্ধন গঠন হয় না। বুঝতে পারছি? একটা যোগে একটা যোগে একটাই সিগমা বন্ধন থাকে, একটাই সিগমা বন্ধন থাকে, বাকি সব বন্ধন পাই বন্ধন। বাকি সব বন্ধন পাই বন্ধন। বুঝতে পারছি? তাহলে সিগমা বন্ধন গঠন ব্যতীত কখনো পাই বন্ধন সম্ভব হবে না। তাহলে সিগমা বন্ধনটা অবশ্যই গঠন হইতে হবে। আর যদি সিগমা বন্ধন গঠন হয়, সিগমা বন্ধন একটা যোগের মধ্যে একটাই থাকবে, বাকি যে বন্ধনগুলো থাকবে সবগুলো পাই বন্ধন, ঠিক আছে? যদি আমি দুইটা পরমাণুর কথা বলি, ধর ধর এটা হচ্ছে পি ওয়াই, এটা হচ্ছে পি এক্স, ঠিক আছে? এটা হচ্ছে একটা পরমাণু পি ওয়াই অরবিটাল, আর একটা হচ্ছে পি ওয়াই পি এক্স অরবিটাল। ধর এখানে আরেকটা পরমাণু আছে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আরেকটা পরমাণু, এটাও আরেকটা পরমাণু পি ওয়াই অরবিটাল, এটা পি এক্স। আচ্ছা, তাহলে ধর এটা হচ্ছে একটা পরমাণুর অরবিটাল গুলা, এটা হচ্ছে আরেকটা পরমাণুর অরবিটাল গুলা। এখন এই দুইটা যখন যোগ করবি, মানে যোগ হবে, তখন প্রথমে অবশ্যই সিগমা বন্ড গঠন হইতে হবে। সিগমা বন্ড গঠন হইতে গেলে তখন কি করতে হবে? ঠিক আছে? দেখ সিগমা বন্ড গঠন হয়েছে কিনা। এই যে এই যে সিগমা বন্ড গঠন হইলো। তো সিগমা বন্ড গঠন হওয়ার পর এখন হচ্ছে পাই বন্ড হইতে পারবে। পাই বন্ড কোনগুলো হবে? এই যে এই দুইটা অরবিটাল আছে না, পি ওয়াই, এটার পি ওয়াই, এটার পি ওয়াই, এটা সমান্তরালে আছে না, সমান্তরালে 90 ডিগ্রি কোণে, তখন ওদের মধ্যে একটা বন্ড কাজ করে, বন্ধন কাজ করে, আকর্ষণ কাজ করে। এই বন্ধনটাকে বলা হয় পাই বন্ধন। এটা হচ্ছে পাই বন্ধন, ঠিক আছে? এটা হচ্ছে পাই বন্ধন। আর এ বন্ডটা হচ্ছে কি? সীমা বন্ধন। তার মানে আগে সীমা বন্ধন হইতে হবে, আগে সীমা বন্ধন হইলে তারপর হচ্ছে পাই বন্ধন হইতে পারবে। এখন সেকেন্ড কন্ডিশন কি বলছে? একটা যোগে একটাই পাই বন্ধন, একটাই সীমা বন্ধন থাকে, বাকি সব হচ্ছে পাই বন্ধন। আমি যদি তোকে উদাহরণ দিই, ধর একটা কার্বন আরেকটা কার্বন এভাবে যুক্ত আছে, 3 হাত দিয়ে যুক্ত আছে। তো প্রথমটা যদি সীমা হয়, সীমা বন্ড হয়, পরের দুইটা অবভিয়াসলি কি হবে? পরের দুইটা অবভিয়াসলি পাই হবে, পাই বন্ধন হবে। বুঝতে পারছি? তাহলে পাই বন্ধন কাকে বলে? তাহলে পাই বন্ধন কাকে বলে? যে পাই বন্ধন কাকে বলে? পাই বন্ধন কাকে বলে? এটা কি? এবং এর বৈশিষ্ট্যগুলা, এবং বৈশিষ্ট্যগুলা বই থেকে লিখে নিবি, বই থেকে লিখে নিবি।
আছে, ওই থেকে লিখে নিবি। মোট কথা সিগমা বন্ডে কি হয়, সরাসরি বা মুখোমুখি ভাবে সামনাসামনি অতিক্রমণ হয়, কিন্তু পাই বন্ধন সরাসরি হচ্ছে না, কিন্তু একটা আবেশের মতন একটা আকর্ষণ কাজ করতেছে, এরকম একটা বন্ধন সিস্টেম। তার মানে স্বাভাবিক কমন সেন্স থেকে বলা যায় সিগমা বন্ড অবভিয়াসলি পাই বন্ড থেকে শক্তিশালী, কারণ সিগমা বন্ড ডাইরেক্ট ইনডাইরেক্ট হচ্ছে, কিন্তু পাই বন্ডে কি ডাইরেক্ট ইনডাইরেক্ট হচ্ছে না। তার মানে সিগমা বন্ড, যদি প্রশ্নে আসে যে সিগমা বন্ড কেন পাই বন্ড থেকে শক্তিশালী, তাহলে লিখতে পারবি আশা করি। ঠিক আছে, তারপর আরেকটা হচ্ছে যে প্রশ্ন আসে যে শঙ্কর অরবিটালে কোনো পাই বন্ধন অংশ নেয় না কেন। প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে যে শঙ্কর অরবিটালে কোনো শঙ্কর অরবিটাল, সরি অরবিটালে না, শঙ্কর অরবিটাল কোনো পাই বন্ধনে অংশ নেয় না কেন, কোনো পাই বন্ধনে অংশ নেয় না কেন। আচ্ছা, এটা রিজন কি হতে পারে, এটা রিজন শঙ্কর অরবিটাল কি, শঙ্কর অরবিটালের কাজ কি, এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে। বাট আপাতত ধরে এক শঙ্কর অরবিটাল হচ্ছে যে ইয়া, শঙ্কর অরবিটালে কতগুলা অ্যাঙ্গেল থাকে, ঠিক আছে, অ্যাঙ্গেল, যেমন sp3 শঙ্কর অরবিটালের sp3 শঙ্কর অরবিটাল হচ্ছে কত, 109.5 ডিগ্রি। তারপর হচ্ছে যে sp2 হচ্ছে যে sp2 শঙ্কর অরবিটাল হচ্ছে যে 120 ডিগ্রি। এগুলো কি আমরা কালকে নেক্সট ক্লাসে পড়বো, তবে আপাতত একটু এটা বলে রাখ। sp শঙ্কর অরবিটাল হচ্ছে যে 180 ডিগ্রি, ঠিক আছে, কত, 180 ডিগ্রি। তাহলে এখন একটা জিনিস খেয়াল কর, এই যে একটু আগে যে সিগমা বন্ড দেখাইছি, পাই বন্ড দেখাইছি, এই যে পাই বন্ড দেখাইলাম একটু আগে, ঠিক আছে, এই যে পাই বন্ড কিসে হয়েছে, এই যে এই দুইটার মধ্যে পাই বন্ড হয়েছে না, এই দুইটার মধ্যে পাই বন্ড হচ্ছে না। এখন পাই বন্ড হওয়ার জন্য এটা কি হওয়া লাগছে, অবভিয়াসলি সমান্তরাল হওয়া লাগছে, সমান্তরাল সমান্তরাল হওয়া লাগছে। আর একটা পি অরবিটাল আরেকটা পি অরবিটাল মানে যে দুইটার মধ্যে পাই বন্ড ক্রিয়েট হয়েছে, এই পাই বন্ডের কি অ্যাঙ্গেল কত দেখতো, 90 ডিগ্রি না, কিন্তু এখানে শঙ্কর অরবিটাল যেগুলো আছে এগুলো কোনোটাই 90 ডিগ্রি, কোনোটাই 90 ডিগ্রি না। তো 90 ডিগ্রি ভাবে অবস্থান না করলে তো কেমনে হবে। আমি যদি একদম পিওর একটা উদাহরণ দিই, sp অরবিটালের কথা উদাহরণ দিই, sp অরবিটালের কথা, sp অরবিটাল হচ্ছে শঙ্কর অরবিটাল কি এগুলো আমরা করব, ঠিক আছে। ধর এটা হচ্ছে sp অরবিটালের উদাহরণ, ঠিক আছে। সরি, এটা একটা sp অরবিটালের উদাহরণ। হুম, তো sp অরবিটাল ওদের ওদের অতিক্রমণ হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় অতিক্রমণ হয়েছে। তো এখানে পাই বন্ড হওয়ার কোনো চান্স আছে, 90 ডিগ্রি হলে একটা কথা ছিল, হ্যাঁ, কিন্তু এখানে পাই বন্ড হওয়ার কোনো চান্স কি এখান থেকে উগান্ডা থেকে এখান থেকে পাই বন্ড ক্রিয়েট করবে, কখনোই করবে না, এটা কখনোই হবে না, ঠিক আছে। তাহলে আমরা যখন শঙ্কর অরবিটাল পড়বো এগুলো আরো ক্লিয়ার হবে। বাট আপাতত যেটা ধরে রাখছি, শঙ্কর অরবিটালে কোনো পাই বন্ধন অংশ নিতে পারে না, কারণ কেন, কারণ শঙ্কর অরবিটাল গুলো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে না। শঙ্কর অরবিটাল গুলো নিজেদের মধ্যে কিভাবে থাকে, এই 109.5 ডিগ্রি, যেমন sp3 শঙ্কর অরবিটাল, sp2 হচ্ছে 120 ডিগ্রি, sp হচ্ছে 180 ডিগ্রি। বুঝতে পারছি আশা করি। তাহলে আজকে ক্লাস হচ্ছে এতটুকু। নেক্সট ক্লাসে হচ্ছে যে আমরা শঙ্কর অরবিটাল এগুলো নিয়ে পড়ালেখা করবো। আপাতত শেষ।